পানির অপর নাম জীবন, কেননা পানি ছাড়া কোনো উদ্ভিদ ও প্রাণী বাঁচতে পারবে না, আর এর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আচ্ছা, পানি কি শুধু মানুষের জীবনই বাঁচায়, নাকি বিকল্প শক্তি হিসাবে মানুষ এটিকে ব্যবহার করছে? হ্যাঁ, মানুষ পানিকে কাজে লাগিয়ে বিকল্প শক্তির সন্ধান করে তার নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করছে। তেমন একটি পদ্ধতি হলো জলবিদ্যুৎ কেন্দ্র। মানুষ পানিকে কাজে লাগিয়ে তাদের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রিসিটি এই জলবিদ্যুৎ হতে সংগ্রহ করছে। আর আমরা আজ জানবো এই ভিডিওটিতে জলবিদ্যুৎ কেন্দ্র কিভাবে কাজ করে এবং এর থেকে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়। জলবিদ্যুৎ বা হাইড্রো ইলেকট্রিক পাওয়ারটা আসলে কি? এই বিপুল পরিমাণ পানি বা আসে কোথা থেকে? আমরা এটা সবাই জানি, পৃথিবীর 1/3 পানি, আর এই পানি ওয়াটার সাইকেলের মাধ্যমে পৃথিবীতে বারে বারে ফিরে আসে। অর্থাৎ সূর্যতার তাপে পানি বাষ্প হয়ে আকাশে উঠে ঠান্ডা হয়ে আবার সেটি বৃষ্টি হয়ে পৃথিবীতে ফিরে আসে। আর এই পানি বিভিন্ন নদী বা খাল হয়ে আবার সমুদ্রে ফিরে যায়। আর এই প্রবাহিত পানির শক্তিকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন হয়। যে নদীতে ন্যাচারাল প্রবাহ বেশি থাকে সেটিকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়। কিন্তু আপনি একটি বিষয় খেয়াল করবেন, যেখানে জলবিদ্যুৎ কেন্দ্র বড় ড্যাম থাকে, তাহলে এই ড্যামের কাজটা কি? আসলে ড্যামগুলো ওয়াটার স্টক হিসাবে কাজ করে, কেননা নদীতে সবসময় পানি সমানভাবে প্রবাহিত হয় না। এর কারণে পানিগুলো সংরক্ষণ করা হয়, যাতে করে পানির স্বল্পতা দেখা দিলে ওই সময় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত না হয়। তাছাড়া এই ড্যামের মাধ্যমে পানি কন্ট্রোল করে সমান স্রোতে বা ফোর্সে পানি প্রবাহিত করা হয়। এই জন্য জলবিদ্যুৎ কেন্দ্রগুলো যে কোনো নদীতে তৈরি করা সম্ভব নয়, কেননা নদীতে পানি না থাকলে নদী শুকিয়ে গেলে ওই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাবে। তাছাড়া পানি যত বেশি থাকবে হেড প্রেশার তত বেশি হবে, আর হেড প্রেশার যত বেশি থাকবে তত বেশি এনার্জি তৈরি করা সম্ভব হবে। অতএব যে নদীতে ন্যাচারাল প্রবাহিত পানির পরিমাণ বেশি, সেই নদীতে এটি তৈরি করা সম্ভব। এবার আসেন, ইলেকট্রিসিটি কিভাবে আসে এই প্রবাহিত পানি হতে? এই প্রবাহিত পানি প্রথমে টারবাইনের মাধ্যমে প্রবেশ করানো হয়, আর এই পানির স্রোত যখন টারবাইনকে ঘোরায় তখন টারবাইনের সাথে যুক্ত থাকা জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন হয়। একটা জলবিদ্যুৎ কেন্দ্র কতটা বিদ্যুৎ উৎপাদন করতে পারে সেটি নির্ভর করে 3টি জিনিসের উপর। প্রথমত, পানির উচ্চতা কতটুকু, দ্বিতীয়ত, প্রতি সেকেন্ডে কতটা পানি প্রবাহিত হচ্ছে টানেলের মধ্যে, আর তৃতীয়ত, টারবাইনের এফিসিয়েন্সি কত। এখন এই জেনারেটর থেকে উৎপন্ন বিদ্যুৎ চলে যায় ট্রান্সফর্মে, আর সেখান থেকে বিদ্যুৎগুলো ভোল্টেজ বাড়িয়ে যা 4 লক্ষ ভোল্ট পর্যন্ত হতে পারে বিভিন্ন এলাকায় পৌঁছে যায়। এরপর এলাকাভিত্তিক সেট আপ ডাউন ট্রান্সফারের মাধ্যমে ভোল্টেজকে কমিয়ে সাধারণের ব্যবহার উপযোগী করা হয়। আর এই বিদ্যুৎই আমরা নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করে থাকি। আর এই হাইড্রো পাওয়ার প্ল্যান্টটিকে 3 ভাগে ভাগ করা যায়, একটা লার্জ হাইড্রো, একটা স্মল হাইড্রো আর মাইক্রো হাইড্রো। যে জলবিদ্যুৎ কেন্দ্রগুলো 30 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপন্ন করতে পারে সেটি লার্জ হাইড্রো বলে। 100 কিলোওয়াটের থেকে 30 মেগাওয়াটের মধ্যে স্মল হাইড্রোর মধ্যে পড়ে। আর যে জলবিদ্যুৎগুলো 100 কিলোওয়াটের নিচে বিদ্যুৎ উৎপন্ন করে সেটি মাইক্রো হাইড্রোর মধ্যে পড়ে। তবে এই জলবিদ্যুতের বেশ কিছু নেগেটিভ দিক আছে যা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। যেমন নদীর ন্যাচারাল স্রোতকে বিঘ্ন ঘটায় এবং মানুষের নিয়ন্ত্রণ করে। যে সকল এলাকায় ড্যাম তৈরি করা হয়েছে ওই সকল এলাকায় বর্ষার সময় ভয়াবহ বন্যা দেখা দিতে পারে। নদীর সাধারণ স্রোতধারা না থাকায় নদীর নাব্যতা নষ্ট হতে পারে, এমনকি নদী শুকিয়ে যেতে পারে। নদীর মাছ ও অন্যান্য প্রাণী আস্তে আস্তে নিঃশেষ হয়ে যেতে পারে। যদিও এই সমস্ত কথা চিন্তা করে ভবিষ্যতে ড্যামগুলো আরও কম ক্ষতি করতে পারে এমনভাবে ডিজাইন করা হচ্ছে, আর যতটুকু সম্ভব পরিবেশের ক্ষতি না করে বিদ্যুৎ উৎপাদন করার চেষ্টা চলছে। ভিডিওটি কেমন লাগলো